দ্বিতীয় শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। দাদা একটু ঘুরে যান, দাদা সংখ্যাটা ঘুরে যাও, ভাই ঢুকো না, ভাই ঢুকো না। আইডেন্টি নো ভোট, সেই সময় আমাদের নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল, তার ওরা গুলি চালিয়ে আমাদের 13 জন শহীদের প্রাণ নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন, এই 21শে জুলাই সভা এবং 21শে জুলাই এই শহীদদের তর্পণ করার জন্যই আমাদের এই সভা, যাতে শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য। আমরা 94 সালে আমরা সাফল্য পেয়েছি যে নো আইডেন্টি নো ভোট চালু করেছিল। আর তৎকালীন বাম আজকে শূন্য, বিজেপিও বলছে 2026 হয়তো তারা আসবে। আমার মতে 26 কেন 36-এও তারা আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আমার নামটা একটু বলো। দীপায়ন ঘোষ। রাতপুরে পুলিশের নিহততে তোমার 13 জনের শহীদের আজকে তার প্রস্তুতি পর্ব করছেন ধর্মতলার জামাল প্রেসে। কী বলবো? আমরা বলবো 1993 সালে বর্বর সিপিএমের অত্যাচারে আমাদের 13 জন কলকাতার রাজপথে হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল। আমরা সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে শপথ নিয়েছিলাম শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। সেদিন হয়তো আমরাও ফিরে নাও আসতে পারতাম। আমরা সেই শপথকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই শহীদদের স্মরণ করে আজকে বাংলা থেকে একটা জগদ্দল বাটলকে আমরা হারাতে পেরেছি। সেই শহীদের রক্ত ব্যর্থ হয়নি, তাদের সামনে রেখে লড়াই করে আজকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক যে শহীদদের ভুলে যায়নি, শহীদরা যে হত্যা হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের রক্তের উপর দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার হয়েছে। 1994 সাল থেকে মমতা ব্যানার্জি প্রতি বছর তাদের শহীদ তর্পণ করেন এবং শুধু এই 13 জন নয়, বাংলায় সিপিএমের অত্যাচারে যারা যারা শহীদ হয়েছে, যত শহীদ পরিবার সবাইকে ডেকে এসে সম্বোধনা দেন, তাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তিনি শহীদদের ভুলে যায়নি। সেই শহীদদেরকে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবসে পালন করে এবং তাদের শ্রদ্ধা জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিচ্ছিল, লাইফপটের শপথ নিচ্ছিল, কিন্তু তখন 1993 বলেছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হই আমি লাইফটাতে শপথ নেব, কিন্তু ওখানে থাকবো না, আমি অন্য মানে ভবন করবো। সেই উদ্দেশ্য করে নবান্নতে ভবন, সেই উদ্দেশ্য করে মানুষ কিছু বলবো। দেখুন, আমরা মমতা ব্যানার্জি যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, যিনি যে বিরোধী দলনেত্রী ছিলেন, তখন প্রত্যেক নিপীড়িত মানুষের পাশে গেছেন, তেনার একটা প্রতিজ্ঞা ছিল। তাকে যখন আজকে আমরা দেখেছিলাম ফলানি বসাক ধর্ষণকে যখন রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল, সেদিন তিনি বলেছেন আমি সম্মানের সাথে যদি রাইটার্সে যেতে পারি তাহলেই আমি যাব। তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি যে কথা বলেছিলেন যে আমি এই রাইটার্সে যে বসে যে নেতৃত্বে আমাদের 13 জনকে শহীদ করা হয়েছিল সেই রাইটার্সে আমি যাব না। তারপরে তিনি নবান্ন করে সেখান থেকে মামাটি মানুষের সরকার পরিচালনা করে এবং বাংলার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তার নজর আছে। যে সাধারণ শিশুদের পায়ে চোট নেই তাদেরও দেখে, গর্ভবতী মহিলারা দেখে, একটা গরিব মানুষ মারা গেলে সমব্যথীর মাধ্যমে টাকা দেয় এবং স্বাস্থ্যসাথী করে সব উন্নয়নমূলক প্রকল্প তিনি করে। যত অপপ্রচার কুৎসা বাংলার মানুষ বিজেপি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সামনে নিয়ে বাংলার মানুষের হৃদয়ে আছে, তিনি আগিয়ে যাবেন। আমরা পুরো নাম আর পরিচয়। আমার নাম সুমন পাল, আমি 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব সভাপতি। ধন্যবাদ জানাই আমাদের এখনকার মুখ্যমন্ত্রী তখনকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে সেই দিন পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কংগ্রেসের মধ্যে লড়াই নয়, লড়াই মূল হচ্ছে সিপিএমের বিরুদ্ধে। আমাদের শেখালেন সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে এবং সেই লড়াইয়ের ফল আজকে আমরা বদলা নিইনি, কিন্তু বদল আছে বাংলায়, বদল বাংলায় আছে। নিশ্চিতভাবে সিপিএম এখন এই যাদবপুরে কি রমরমা অবস্থায় ছিল, এখন কিছু লুকিয়ে টুকিয়ে এদিক ওদিক থাকে, টিভিতে মাঝে মধ্যে একটু আধটু তাদের ওই যুব নেতাদের দেখা যায়, কিন্তু সিপিএম আজকে যখন নতুন এমএলএরা আসেন বলেন দাদা সিপিএম কোথায় বসেন অ্যাসেম্বলিতে, আমি বললাম বসে না, বসতো, এখন জিরো হয়ে গেছে। কংগ্রেস কোথায় বসে, আগে বসতো, এখন জিরো হয়ে গেছে। কিন্তু এখন যে দলটার সাথে আমাদের লড়াই, সেই দলটা আরো ভয়ঙ্কর। তার কারণ সিপিএম আমাদের গুলি করেছে, সিপিএম আমাদের মেরেছে, সিপিএম আমাদের লাঞ্ছনা করেছে, আর এই দল আমাদের ব্যক্তিগত আক্রমণ করছে। কাঠামো, ঐক্য আমাদের কাঠামো, সেই কাঠামোটাকে ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। এই কিছুদিন আগে কাশ্মীরে গুলি করল,
শুনেছি ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করেছে। আমি জিজ্ঞেস করতে চাই এই টেররিস্টরা কারা, তারা কেন ধর্ম জিজ্ঞেস গুলি করতে গেল? তাতে ভারতবর্ষে কাদের রাজনীতির সুবিধা হবে? ভারতবর্ষের মাইনরিটি যে আছে তাদের উপর তো অত্যাচার আসবে, সেই অরাজকতা সৃষ্টি করার জন্য